দেখছেন ট্রাইব টিভি এবং ট্রাইব টিভিতে 7টা মানেই স্পেশাল শো রয়েছে। আমি অঞ্জন আপনাদের সঙ্গে। প্রথমে 1925 সালের ডিসেম্বরে প্রকাশিত সাম্যবাদী কাব্যগ্রন্থ থেকে নেওয়া চোর ডাকাত কবিতা, অর্থাৎ একেবারে কাজী নজরুল ইসলামের চোর ডাকাত কবিতা দিয়েই আজকে শুরু করতে হচ্ছে। কি বলেছিলেন তিনি সেই সময়তে, একেবারে 1925-এর সময়? কি বলেছিলেন? কে তোমায় বলে ডাকাত বন্ধু, কে তোমায় চোর বলে, চারিদিকে বাজে ডাকাতি ডঙ্কা, চোরেরই রাজ্য চলে, চোর ডাকাতের করিছ বিচার, কোন সে ধর্মরাজ, জিজ্ঞাসা করো বিশ্ব জুড়িয়া, কে নহে দস্যু আজ, বিচারক তবে ধর্মদণ্ড ধরো। একেবারে এই কবিতা দিয়েই আজকে শুরু করতে হচ্ছে। আজকে মূলত আলোচনার বিষয় কি কি সেটা একবার প্রথমে বোঝানোর চেষ্টা করবো আপনাদের টেক্সট প্লেটের থ্রুতে। আলোচনার প্রধান এবং প্রথম বিষয়, একেবারে বাড়ছে ক্রাইম, কাকতালীয়ভাবে হলেও যোগসূত্র বিহার। আলোচনার দ্বিতীয় বিষয়, আধার থেকে টাকা উধাও, আবার আধারে হদিশ শিশুর। আলোচনার তৃতীয় বিষয়, মেঘদূতের মতো হানা, বাড়ছে সাইবার প্রতারণা, প্রশ্নের মুখে আর্থিক নিরাপত্তা। এই সব বিষয় নিয়ে আলোচনা চলবে একদম দীর্ঘ 1 ঘন্টা ধরে। এবং প্রথমেই এই শুরুর আগে আমরা দেখে নেব প্রথম এক প্রতিবেদন, যে প্রতিবেদন থেকে কি উঠে আসে সেই দিকে নজর রাখবো। আধারে আলো, আধার কার্ড তৈরি করতে গিয়ে নিজেদের ঠিকানায় ফিরছে মূক ও বধির সরকারি হোমের আবাসিকরা। রাজ্যে একমাত্র সরকারি মূক ও বধির সরকারি হোম কর্ণজোড়ায় অবস্থিত সূর্যোদয় চিলড্রেন হোম ফর ডিফ অ্যান্ড ডাম, যেখানে হারিয়ে যাওয়া 6 থেকে 18 বছর বয়সী পর্যন্ত বালক বালিকাদের ঠাঁই হয়। এই হোমে এসে তাদের নতুন নামের সাথে পান্থ পদবি দেওয়া হয়। এরপর সরকারিভাবে এই হোমের আবাসিকদের মানবিক প্রকল্পের অধীনে নিয়ে আসতেই তাদের নাম ঠিকানার সন্ধান মেলে। জানা গিয়েছে এই প্রকল্পের জন্য ব্যাংক অ্যাকাউন্ট করতে আধার কার্ডের প্রয়োজন পড়ে। সেই আধার কার্ড করাতে গিয়ে দেখা যায় যে তাদের আগে থেকেই আধার কার্ড রয়েছে। এরপর আধার কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে তাদের সম্পূর্ণ তথ্য নিয়ে পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়। ইতিমধ্যেই প্রায় 70 জনেরও বেশি আবাসিকদের এই আধার কার্ড করতে গিয়েই ঠিকানা মিলেছে বলে হোম সূত্রে জানা গিয়েছে। পরবর্তীতে হারিয়ে যাওয়া মূক ও বধির আবাসিকদের মধ্যে 33 জনকে তাদের বাড়িতে ফেরত পাঠানো হচ্ছে। বুধবার বীরভূমের এক মূক ও বধির আবাসিককে তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়। আজ মালবাজারের বাসিন্দা এক আবাসিককেও তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। যে আমাদের সরকারিভাবে আমাদের ডিপার্টমেন্ট থেকে বলা হয় যে এখানে যারা মূক ও বধির মিসিং চাইল্ড হয়ে এখানে রয়েছে, অর্থাৎ তারা বিভিন্ন রকম ভাবে ধরা পড়ে এখানে যখন অবস্থান করে, তো সেই সময় আমাদের এখানে 6 থেকে 18 বছর বয়স পর্যন্ত, তো এইখানে সরকারি একটা সুবিধা রয়েছে যেটা মানবিক প্রকল্প, মানবিক ভাতা। তো মানবিক ভাতায় আওতায় আনার জন্য এদের প্রত্যেকেরই একটা সিদ্ধান্ত হয়। তো পরবর্তীতে আমরা যখন এদের এই ব্যাংকে করতে হয়, তখন ব্যাংক অ্যাকাউন্ট করতে হয়, তখন একটা আধার কার্ডের প্রয়োজন পড়ে। তো আধার কার্ড করতে গিয়ে দেখা যায় যে বেশ কিছু ছেলে যারা এখানে আছে, কিন্তু তারা হারিয়ে যাওয়ার আগে বাড়ি থেকে বাবা মা আধার কার্ড করেছে। কারণ এখানে যারা আছে তারা তো আমাদের নামে আছে, বাড়ির নামে তো নেই, মানে তাদের পরিচয়হীন, তার নামহীন, সমস্ত এইভাবেই আছে, তারা বলতে পারছে না। তো যখন আমরা আমাদের এইখানকার নাম দিয়ে যখন আমরা ওটা এনরোল করি, তো আসে না, ডুপ্লিকেট আসছে। তখন আমরা আধার অথরিটির সাথে যোগাযোগ করি। তো আধার অথরিটি পূর্ণ সহযোগিতা করে ওরা প্রিভিয়াস ইআইডি, অর্থাৎ যখন বাড়িতে থাকাকালীন যে আধার প্রথম করেছিল তার যে ইআইডি দেওয়ার পরে আমরা এদের ডেমোগ্রাফি আবার এখান থেকে সিএসসি থেকে নিয়ে আমরা তাদের অরিজিনাল আধার কার্ডটা পেয়ে যাই। এবার পরবর্তীতে দেখা যাচ্ছে যে প্রত্যেকেরই বাড়িতে প্রায় বর্তমানে 33 জন ছেলে এবং মূকবধির ছেলে এবং মেয়ে বাড়ি ফিরে গেছে শুধুমাত্র আধারের প্রচেষ্টায়, আধার কার্ড করেছে বলে। বর্তমানে আধারের লিঙ্কের দ্বারা আমরা তাদের অ্যাড্রেস পেয়েছি এবং আমরা চেষ্টা করেছি বাবা মার সাথে যোগাযোগ করতে। বাবা মার সাথে কিছু জায়গায় যোগাযোগ হয়েছে এবং উত্তর দিনাজপুর সিডব্লিউসি তাদের সঠিক ভেরিফিকেশন করেছে এবং করার পরে তাদের বাবা মার সাথে যোগাযোগ করতে পেরেছে। আমরা বিগত দিনে একটি মেয়ে যে এখানে 9 বছর ছিল, তার বাবা মা এখানে এসে তাকে নিয়ে গেছে। পুজোর আগে যেরম উমা বাপের বাড়ি আসে, সেরমই আমাদের এখানকার আবাসিকা একজন অলরেডি চলে গেছেন
বীরভূমে যেতে পেরেছে, ওর নিজের মাকে পেয়েছে। এবং সেই দৃশ্য এত আবেগপ্রবণ ছিল যে মানে আমরা আপ্লুত। এবং হয়তো আজকে বা আগামী দিনে আমরা আরও পারবো। আরও একজন যাচ্ছে রাঙামাটিতে, সে যাচ্ছে, সেখানেও প্রপার ভেরিফিকেশন হয়েছে। সে তার মায়ের কাছে ফিরে যাবে। এই পুজোর আগে যে বাচ্চারা এতদিন ধরে যারা মা হারা, আমরা তাদের সব দিতে পারি, কিন্তু মাতৃস্নেহটা মাতৃস্নেহই হয়। সেটা শুধুমাত্র মাই দিতে পারে, এবং মা বাবাই যে কেয়ার অ্যান্ড প্রোটেকশনটা নিতে পারে সেটা আমরা সবসময় চাই। আমরা জাস্ট বাচ্চার কেয়ারটেকার, আমরা ওদের দেখভাল করি। ওরা ফিরে যাচ্ছে মানে এর চেয়ে ভালো বিষয় আমাদের জন্য, আমাদের কমিটির জন্য, আমাদের টোটাল উত্তরবঙ্গবাসীর জন্য আর হতে পারে না। দীর্ঘ সময় পর নিজেদের সন্তানকে খুঁজে পেয়ে মুখে হাসি ফুটেছে পরিবারগুলিরও। আমাদের মালবাজার রাঙামাটি যে আমাদের যে কাছাকাছি পড়ে যে হাই রোড, ওখানে ছোট একটা টাউন আছে, ওইদিকে মানে বেরিয়ে পড়েছিল। তো ওখান থেকে মানে হারিয়ে গেছে। তারপরে খোঁজাখুঁজি করেছি, তারপরে 3 দিন পরে পুলিশের ডায়েরি করলাম, তো পাওয়া গেল না। 1 মাস ধরে পুরো খুঁজলাম, পেপারও ছাপা করেছিলাম। 2016। তারপরে আজকে পেলেন? আজকে হ্যাঁ, মানে আধার কার্ড নিয়ে মানে আমার মেয়েটাকে পাওয়া গেল। তারপরে এখান থেকে কি যোগাযোগ করেছিল? হ্যাঁ, যোগাযোগ করেছিল, ফোন এসেছিল আমার এখানে। কি বলেছিল? শুক্রবারও মুর্শিদাবাদের এক আবাসিককে তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে হোমের তরফে জানানো হয়েছে। একদিকে যখন আধার প্রতারণা চক্রের হদিশ মিলেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়াতে, ঠিক তখনই আধারের মাধ্যমে সেই উত্তর দিনাজপুরেরই সরকারি হোমের মুকবধির আবাসিকরা ফিরে পাচ্ছেন তাদের হারিয়ে যাওয়া বাবা মা ও পরিবারকে। এ যেন আধারে আলোর সন্ধান। আধার কার্ডই আশীর্বাদ। একে একে মুখবধিরা ফিরে যাচ্ছে তাদের বাড়িতে। এতে খুশি পরিবার সহ উত্তর দিনাজপুর জেলা প্রশাসন ও হোম কর্তৃপক্ষ। রায়গঞ্জ থেকে বিক্রম পাল, ট্রাইব টিভি। বিগত কয়েকদিনে আপনারা একেবারে হয়তো জানবেন যে আধার কার্ড দিয়ে একেবারে সাইবাররা আপনাদের টাকা হ্যাক করছে, একেবারে ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা 1 সেকেন্ডে উঠাও। এরকম নানান বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল এতদিন ধরে সংবাদ মাধ্যমে, বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সংবাদ মাধ্যম সব জায়গায় এটা অ্যাভেলেবেল। কিন্তু আধার থেকে আলোর সন্ধান, তার মানে একেবারে 16 সাল থেকে 23 সাল, 7 বছরের গ্যাপে একটা মা তার মেয়েকে খুঁজে পেল। সত্যিই তাই, তার কারণ আমরা ছোটবেলাতে পড়েছি সায়েন্সের একেবারে প্রজ অ্যান্ড কনস নিয়ে। আমরা দেখেছি কোনো সময় এফেক্টও থাকে, সাইড এফেক্টও থাকে। ঠিক যেরকমভাবে আধার কার্ডের আলোও দেখালাম, আর অন্ধকার দিকও দেখাবো। কেন অন্ধকার দিকের কথা বলছি, তার আগে আমরা প্রথমে ইন্ট্রোডিউস করাবো একেবারে আমাদের স্টুডিওতে রয়েছে আমাদের সঙ্গে আমাদের গেস্ট অরিন্দম বাবু রয়েছে, অরিন্দম সরকার, তৃণমূল ভাইস প্রেসিডেন্টে উত্তর দিনাজপুর। দীপ দত্ত রয়েছে, এবিভিপি নেতা, তিনি রয়েছেন, এবং অনলাইনে আমাদের সঙ্গে জুড়ে আছেন ঐশানী বাগচি, ডিওয়াইফাই নেত্রী। একেবারে আপনাদের 3 জনকে ট্রাইব টিভিতে স্বাগত। এবং এই আজকে যে মূল বিষয়, 3টি মূল বিষয় নিয়ে আমরা আলোচনা করব, যা আমরা প্রথমেই একেবারে শোয়ের শুরুতেই বলেছি। মূলত আধার আলো, আধার দুরকম। কেননা আমরা দেখতে পাচ্ছি আধার দিয়ে টাকা যেরকম উধাও হচ্ছে, ঠিক সেরকমভাবে আধার দিয়ে কোনো মা তার মেয়েকেও খুঁজে পাচ্ছে। মূলত প্রথম এই বিষয় নিয়ে আলোচনায় আসবো। একই সাথে আমরা দেখছি এফেক্ট এবং সাইড এফেক্টের কথা। প্রথমেই আসবো একেবারে অরিন্দম বাবুর কাছে। অরিন্দম বাবু, আপনার কাছে প্রথম যে প্রশ্নটা রাখবো, যে আধারের প্রজ অ্যান্ড কনস দুটোই আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখেছি আধার নিয়ে সাইবার প্রতারণাও দেখতে পাচ্ছি, আবার একসাথে আরও একটা জিনিস যেটা দেখতে পেলাম, আমরা দেখালাম সরাসরি সেই প্রতিবেদন, যেখানে দেখা যাচ্ছে যে আধার থেকে তার মা তার মেয়েকে খুঁজে পেল একেবারে দীর্ঘ 7 বছর পর। কি বলবেন এই বিষয়ে? এই বিষয়ে সবার আগে এটাই আমি বলবো যে উত্তর দিনাজপুরের যে ডিপ অ্যান্ড ডম হোম আছে, সেই কর্তৃপক্ষ যেভাবে এই বাচ্চাদেরকে পুজোর আগ মুহূর্তে তাদের মায়েদের কাছে, তাদের পরিবারের কাছে ফেরত দিয়েছে, তার জন্য তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি এবং শ্রদ্ধাও জ্ঞাপন করছি। এর সাথে আর একটা কথা যেটা বলবো, আপনি যেটা বলছেন, দুটো দিকই আছে আধারের, একদিকে অন্ধকার, একদিকে আলো। তার মানে বিষয়টা ফুল প্রুফ নয়। যদি ফুল প্রুফড হতো তাহলে নিশ্চয়ই যেভাবে হ্যাকাররা হ্যাক করে এক একটা অ্যাকাউন্ট শূন্য করে দিচ্ছে, সেই জায়গাটা কিন্তু পৌঁছাতে পারত না। আজকে আপনারা দেখেছেন এই আধার যখন লিঙ্ক করার প্রশ্ন এসছে, সেই সময় আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার প্রতিবাদ করেছিলেন এবং তিনি এই কথাটা উঠিয়েছিলেন যে এই আধারের সাথে লিঙ্ক করলে আপনার সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট থেকে শুরু করে
আপনার যাবতীয় পার্সোনাল সমস্ত কিছুই এই আধারের আওতায় চলে আসবে এবং সেটা লিক হয়ে যাওয়ার চান্স আছে। একেবারেই এবং- তাই। এই কথাটা কিন্তু সত্যি সত্যি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, এটা একেবারে অন রেকর্ড রয়েছে। কিন্তু দীপবাবু, আপনার কাছে প্রথম প্রশ্ন রাখবো, এই যে যা তথ্য তুললো, একেবারে অরিন্দমবাবু যে তথ্য তুলে আনলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আধার কার্ডের লিঙ্ক নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছিলেন, তখন আপনাদের একবারও মনে হয়নি যে সত্যি সত্যি আধারের লিঙ্ক হলে পরে এই যে সাইবার প্রতারণাগুলো হচ্ছে সেটা সত্যি সত্যি আরও বাড়তে পারে? তার কারণ আজকে তো সাইবার প্রতারণা বাড়ছে, সেই বিষয়ে কি বলবেন? কেন্দ্র সরকারের কি উদ্যোগ, কি বলবেন? দেখুন, একটি কয়েনের এপিট ওপিট থাকে, ভালো দিকও থাকে, খারাপ দিকও থাকে। আজকে স্মার্টফোনের অনেক ভালো দিক আছে এবং খারাপ দিকও আছে। তার 100 টাকা ভালো দিক থাকলে একটা খারাপ দিকও আছে। সেই কারণে আমরা স্মার্টফোনকে না, এখানে 100টাই খারাপ দিক, একটা ভালো দিক। এই যে নজির আপনাদেরকে দেখালাম, সেটা একটা ভালো নজির দেখালাম, 100টা খারাপ নজির রয়েছে, কি বলবেন? এখন আমরা বর্তমানে যদি দেখতে পারি, জামতারা থেকে শুরু করে ভরতপুরে যে এইসব সাইবার প্রতারণার ঘটনা ঘটে আসছে, এ নিয়ে আমাদের ভারত সরকার অনেক কিছু করে বেড়াচ্ছে, তাদেরকে ধরছে। কিন্তু তারপরে এদের রাজধানী দিনে দিনে পাল্টাতে থাকে। এই সাইবার প্রতারণা যারা করে থাকে, এদের রাজধানী দিনে দিনে পাল্টায়। এখন বর্তমান পরিস্থিতি আমরা যদি দেখি, বর্তমানে এদের রাজধানী হয়ে দাঁড়িয়েছে পশ্চিমবঙ্গ। এর মধ্যে হটস্পট আমাদের উত্তর দিনাজপুর জেলা। উত্তর দিনাজপুর জেলার চোপড়াতে এই ঘটনা দৈনন্দিনকালে দেখা যাচ্ছে। এই ঘটনাগুলি প্রমাণ করে বর্তমান অবস্থা এখানে একদমই প্রশাসনের এটা টোটালি সর্বৈব মিথ্যে কথা। এটা পশ্চিমবঙ্গ খালি নয়, গোটা ভারতবর্ষের সমস্ত প্রান্তে এটার সাথে রাজনীতির কোনো যোগাযোগ নেই। সে যেখানে তৃণমূল কংগ্রেস আছে পশ্চিমবঙ্গে, যেখানে বিজেপি আছে অন্য জায়গায়, যে স্টেটে কংগ্রেস আছে, প্রশাসন কি করছে এখন? সমস্ত জায়গায় এদেরকে ধরতে কি করছে? একইভাবে সাইবার ক্রাইম হচ্ছে। উত্তর দিন, এবং অরিন্দমবাবু উত্তর দিন। দীপ বলছেন প্রশাসন কি করছে বলছেন একদম? সরাসরি যে প্রশাসন এই বিষয়ে কি উদ্যোগ নিচ্ছে, তার কারণ খুব সত্যি কথা যে বেঙ্গলে যদি কোনো ঘটনা ঘটে তাহলে বেঙ্গলের সরকার এটার জন্য প্রশ্ন এমন প্রজেক্ট যেগুলো তৈরি করবে, যেটা প্রশাসনের কাজ দিনের পর দিন বাড়াতে থাকবে। আজকে প্রশাসনেরও একটা লিমিটেশন আছে। সাইবার ক্রাইম যারা করে তারা প্রশাসনিক লেভেলে যারা কাজ করছে তাদের থেকে 4 ধাপ এগিয়ে তারা কাজ একটি করে। নেতার পিছনে যদি আড়াইশো বাহিনী পুলিশ থাকতে পারে, তাহলে সাইবার ক্রাইমের ব্যাপারে এরা কেন উদ্যোগ এর নিতে সাথে পারবে না? পুলিশের এই তো সম্পর্ক তুলে নেই। মারার কাজ, কোনো এর কঠিন সাথে কাজ নয়। পুলিশের সম্পর্ক নেই। প্রশাসন কি এই করছে? কাজের পুলিশ সাথে মন্ত্রী কি পুলিশের করছেন? কোনো সম্পর্কই অতি নেই। সত্বর ব্যবস্থা এটা নেওয়া উচিত। টোটালি সাইবার ক্রাইম হচ্ছে এবং তার জন্য আলাদা ডিপার্টমেন্ট আছে, সেই ডিপার্টমেন্ট দেখে। আর আপনি যে বলছেন একজনের পিছনে 40 জন, আপনাদের বিজেপি নেতাদের পিছনে কতজন করে সিকিউরিটি আছে সেটাও চিন্তা করেন। একেবারে নরেন্দ্র তাপউত্তাপ মোদী বাড়বে, এইভাবে তার তাপউত্তাপ বাড়বে। সিকিউরিটির জন্য কিন্তু এই বিষয়ে প্রতিদিন কত আরো টাকা একবার খরচা মতামত হয় নেবো। সেটা একেবারে একটু ভাববেন। ঐশানী বাগচি আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন, একেবারে ডিওয়াইফাই নেত্রী। তা আপনার কাছে প্রশ্ন রাখবো ঐশানীদি, যে এই যে বিষয়, এই যে তরজা বারবার করে আসে, আমি বারংবার এই কথাগুলো বলি যে এই যে তরজা চলে, তরজার মাঝে পড়ে অনেক সময় জনসাধারণকে কিন্তু প্রচুর পরিমাণে নানান রকম দিতে হয় ক্ষতিপূরণ, এবং সেই ক্ষতিপূরণের প্রচুর নজির আমরা দেখতে পেয়েছি। আপনি এই বিষয়ে কি বক্তব্য রাখবেন, কি বলতে চাইবেন এই বিষয়ে? কার দায় এটা, কার দায়? আধার কার্ডের লিঙ্ক, যেটা একেবারে অরিন্দম বাবু বলছেন যে আধার কার্ডের লিঙ্ক নিয়ে নানান রকম প্রশ্ন তুলেছে, এটা কিন্তু খুব সত্যি কথা। মমতা বন্দ্যোপাধ্যায় সত্যি সত্যি এই বিষয়ে প্রশ্ন তুলেছিলেন, এবং একাধারে বলছে দীপবাবু যে এই বিষয়ে সম্পূর্ণভাবে হাব হয়ে উঠছে একেবারে চোপড়া। কি বলবেন ঐশানীদি? আমি শুরুতে যেটা বলবো সেটা হচ্ছে যে খুব পুরনো একটা কবিতা আছে যে ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। আজকে গোটা দেশের অবস্থা, বেকার ছেলেমেয়েরা চাকরি পাচ্ছে না, গরিব সাধারণ খেটে খাওয়া মানুষ তাদের নিত্য নৈমিত্তিক জীবন পরিচালনা করতে আজকে হিমশিম খেয়ে যাচ্ছে। আর সেই সময় দাঁড়িয়ে এই আধার কার্ড ব্যাপারটা সত্যি ওই পূর্ণিমার চাঁদের মতো একটা ভীষণ ল্যাভিশ ব্যাপার। কিন্তু আপনি আইডেন্টিটিকে অস্বীকার করতে পারেন না ঐশানীদি, আইডেন্টিটিকে আপনি অস্বীকার করতে পারেন না। আপনার যে পয়েন্ট অফ ভিউ, সেই পয়েন্ট অফ ভিউ থেকে আইডেন্টিটিকে অস্বীকার করছি না, কিন্তু বিভিন্ন 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 একটু বলতে দিন, সরকারি ডকুমেন্টের সাথে আধার কার্ড লিংক করা, লাইনে দাঁড়ানো, এই যে একটা বিশাল বড় সমস্যা, এবং সেই সমস্যার মধ্যে থাকতে থাকতে কেমন লিংক হচ্ছে, কেমন আমরা দেখছি যে 56 ইঞ্চি ছাতি সরকার একেবারে তাই, একেবারে কিন্তু ঐশানীদি সরাসরি কিন্তু কেন্দ্র সরকারের উপরই তোপ দাগলেন। যেটা নাকি দেশের মানুষকে সুরক্ষা দেবে, তার থেকে বেশি তাই কিনা হচ্ছে যে সরাসরি কেন্দ্র সরকারের উপরই প্রশ্ন উঠছে। কিন্তু তার কারণ খুব সত্যি কথা, আইডেন্টিটির এই বিষয়গুলো কিন্তু কেন্দ্র আইডেন্টিটির সরকারের জন্য উপরে। তো ভোটার কার্ড ছিল,
আইডেন্টিটির জন্য প্যান কার্ড এখন আমরা বর্তমানে দেখতে পারবো আমাদের ভারতবর্ষ ডিজিটালাইজ কিভাবে এই হচ্ছে সমস্যাটা ছিল না এবং যে আপনি কিভাবে আমাদের দেশ অর্থকে উন্নতির চুরি শিখরে করে ধীরে নিয়ে ধীরে পৌঁছাচ্ছে এবং কিন্তু ডিজিটাল এই- ইন্ডিয়ার দিকে ভারতবর্ষ পৌঁছাচ্ছে এবং গোটা পৃথিবীর নিরিখে যদি আমরা দেখি ভারতবর্ষ সব থেকে ডিজিটালাইজের দিকে আমাদের দেশ পৌঁছাচ্ছে। এই ডিজিটালাইজের কি এটাই নমুনা যেখান থেকে একেবারে ভালো দিক থাকবে তার খারাপ দিকও থাকবে। এখন যারা চালুনি তারা ছুঁচকে বলতে পারে না তোমার পিছনে কয়টি ফুটো রয়েছে, যে নিজেদের দিকে তাকানো দরকার আগে নিজেরা কি করেছে। এই প্রজেক্টগুলো কোনোটাই কোনো রাজ্য যারা সরকারের বামপন্থীরা project নয়। বামপন্থীদের এটা মুখে এইসব কেন্দ্রীয় কথা কোনোভাবেই সরকারের মানায় না। project। এই দরজায় আসবো আমি কাউকে interrupt আপনাদের করবো না। সরকার মূলত অরিন্দম বাবু একটু সময় দিন, আমি নোটবন্দি আসবো এই করেছিল, বিষয়ে। তারও মূলত পরিণতি আপনাদের জিরো, সবার জন্য আধার আপনাদের সবার কার্ড সুবিধার জন্য লিঙ্ক করেছে, আপনারা কি প্লিজ 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 জিরো না, আমি আসবো রাজ্য সরকার আসবো কি দীপ পদক্ষেপ বাবু, নিয়েছে? আমরা রাজ্য সরকার কি পদক্ষেপ প্লিজ নিয়েছে? মানুষের জন্য করেছি। প্রশাসন কি পদক্ষেপ নিয়েছে? ভান্ডার বলুন, অরিন্দম বাবু প্লিজ ক্রেডিট কার্ড বলুন, কিষাণ আপনি ক্রেডিট বাইরের কার্ড, আমি আবারও বলছি, না please, দেখে সমস্ত আমাদের কিছু সময় দিন। মানুষের আপনি জন্য দেখুন না। করা। Please, আর আপনারা আপনার নিজের জেলা মানুষকে থেকে ধ্বংস ঘটনা করতে সুবিধার জন্য একটা যা কথা যা বলবো। করা Please, দরকার আপনি সেটা প্লিজ নিজের আসবো জেলাতে কি ঘটনা ঘটছে? আসবো প্লিজ আসবো এই বিষয় নিয়ে আসবো। আপনাদের সুবিধার জন্য আমি একবার একটা কথা বলতে চাই, একটা মেনশন করতে চাই একটা বিষয়। ঐশানীদি একেবারে অনলাইনে আমাদের সঙ্গে জুড়ে আছেন, আমাদের টেকনিক্যাল কিছু কারণের জন্য তাকে 1 মিনিট পরে আমরা সেই রিপ্লাইটা পেতে পারি, 1 মিনিট ম্যাক্সিমাম সময়। সেই বিষয়টার জন্য আপনারা প্লিজ কোঅপারেট করবেন, কারণ তার উত্তরটা আসতে একটু সময় লাগবে এবং সেই দিক থেকে আপনারা কোঅপারেশন করবেন এবং তারপরেই তর্ক বিতর্ক চলবে। যা বিষয় বলছিল একেবারে দীপবাবু আপনি বলুন, কন্টিনিউ করুন। আমাদের দেশ ধীরে ধীরে দেখতে পাচ্ছি যে কিভাবে ডিজিটালাইজড হচ্ছে এবং দেশ সব দিক দিয়ে, শুধু ডিজিটালের দিক দিয়ে নয়, চারিদিক দিয়ে আমাদের দেশ উন্নতির শিখরে পৌঁছাচ্ছে এবং ভারতবর্ষ একটি অগ্রদূতের রূপ হিসেবে গোটা পৃথিবীর সামনে, বিশ্বের সামনে বিশ্বগুরু রূপে তার প্রধানতা লাভ পাচ্ছে। এবং এনারা যে বলছেন, এনাদের গুরুত্ব দেওয়ার কোনো মানে হয় না। যারা যে একটি চালুনি বলছে ছুঁচকে তার পেছনে কথা ফুটো রয়েছে, আর বামপন্থীদের মুখে তো কোনোভাবেই মানায় না। যারা আইটি হাবটি কলকাতা থেকে ব্যাঙ্গালোরে পাঠালেন, তারা ডিজিটালাইজ সেক্টরের ব্যাপারে কোনো কথা বলবেন, তাদের মুখে কোনোভাবে এইসব মানায় না। কি বলবেন ঐশাদি, কি বলবেন? উত্তর দেওয়ার কোনো প্রয়োজন মনে করছি না। প্যান্ডেল করে ঢেকে দিয়ে এই দেশে বিদেশিদের নিয়ে এসে এই রাজ্যের প্রধানমন্ত্রী আমাদের দেশে ভারতবর্ষ হিসেবে লজ্জা যে প্যান্ডেল করে গরিব খেটে খাওয়া মানুষদের, বস্তি মানুষদের ঢেকে দিয়ে এই দেশে আজকে বিজনেসের মিটিং হচ্ছে, আজকে বিদেশিদের নিয়ে এসে দেশ পরিভ্রমণ করানো হচ্ছে। কিসের লজ্জা? এই দেশ যদি ডিজিটাল ইন্ডিয়া হয়, এগিয়ে কি বলবেন অরিন্দম বাবু? দেখুন, ডিজিটাল ইন্ডিয়া হলো না আরও অন্য কিছু সুন্দর নাম দিয়ে ইন্ডিয়ার নামকরণ হলো, তাতে আসে যায় না। মোদ্দা কথা যেটা আসে যায় সেটা হচ্ছে দেশের ইকোনমিক্যাল কন্ডিশন কীরকম হচ্ছে, দেশের সুরক্ষা ব্যবস্থা কোন জায়গায় আছে, দেশের মানুষের আর্থিক উন্নয়ন কি হচ্ছে, দেশের মানুষের কিভাবে, দেশের মানুষের সাধারণ যারা মেহনতি খেটে খাওয়া মানুষ, তাদের ঘরে খাবার পৌঁছাচ্ছে কিনা, তারা ঠিকভাবে এগিয়ে আসতে পারছে কিনা, তারা উপরের দিকে উঠতে পারছে কিনা, আজকে যে মূল্যবৃদ্ধি, সেই মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে করা যাচ্ছে কিনা, এটা হচ্ছে মূল কথা। গাল গল্প ভরা এক একটা ডিজিটাল এইসব কথা বললে মানুষের পেট ভরে না। যেখানে মানুষের পেট ভরা, মানুষের রুজি রুটি আছে, যেখানে মানুষের কর্মসংস্থানের বিষয় আছে, সেই সমস্ত বিষয়গুলো নিয়ে ভাবার ব্যাপার আছে। এরা খালি গাল ভরা গল্প দেয়, আর অন্য যে কাজের কাজ মানুষের জন্য, সেই কাজ এনাদেরকে কিছু আজ বলতে অবধি গেলে কোনো এনাদের কাজ নিজেদের থেকে যখন ভারতবর্ষের আঙুল তোলা যায়, সাধারণ মানুষের উন্নয়নে এনারা ভারত তথা এরা কোনো গোটা কাজ বিশ্ব করে না। ভ্রমণ করতে বেরিয়ে গোটা যায়। নিজেদের ভারতটাকে দিকে কি হচ্ছে, আজকে ধ্বংসের নিজেদের মধ্যে লোকাল ছেড়ে এলাকায় কি দিয়েছে হচ্ছে সেটা এবং ওনাদের এই নজরে BJP পড়ে না। দলটা এনারা খুব বিদেশ ভ্রমণে করছে। তাড়াতাড়ি আজকে যে যাচ্ছে, শিক্ষিত 4 মাস বেকারেরা সময় আছে, পুলিশে লাঠি 4 মাস খাচ্ছে চাকরির পরে জন্য, এদেরকে আজকে বিরোধী দল সাধারণ হিসেবে ছাত্রছাত্রীরা যে দেখতে MA পাস BA পাস এদেরকে করছে, আর তাদের যে ভবিষ্যৎ হবে, ভারতবর্ষের সেই মানুষ ভবিষ্যতের কি আমার গ্যারান্টি মনে দিতে হয় পারবে না রাজ্য একটা সরকার? ভোটও দেবে। সেই শিক্ষিত বেকারেরা যে গান্ধী মূর্তির পাদদেশে আন্দোলনরত রয়েছে, তাদের ব্যাপারে কি করছে? কি উদাসীন কেন রাজ্য সরকার সেই ব্যাপারে? আগে সেটার উত্তর দিন, তারপর ভারত ভ্রমণে বেরোবেন, বিশ্ব ভ্রমণে না, বেরোবেন, আমি মঙ্গল গ্রহ ভ্রমণে বেরোবেন। একটু আগেই ভাবছিলাম ডিআইএফআই এর যে ম্যাডাম আছে তাকে একবার অন্তত ধন্যবাদ জানাবো যে প্রথমবার কোনো ডিআইএফআই এর বা সিপিএম এর কেউ বিজেপির বিরুদ্ধে হয়তো বলছে, এই প্রথমবার আজকে আমি দেখছিলাম। আমি ধন্যবাদ জানাতে চাচ্ছিলাম, কিন্তু তাদের সাথে সাথে মনে হয় ওনার কাছে মেসেজ চলে এসেছে যে না ভাই, বন্ধুর বিরুদ্ধে বলো না, সখার বিরুদ্ধে বলো না, তুমি চুপচাপ হয়ে যাও, তৃণমূলের বিরুদ্ধে যাও,
যেটা আজকে কংগ্রেস সিপিএম কিন্তু আমার কিন্তু এখানে একটু অন্যরকম প্রশ্ন মনে হচ্ছিল অরিন্দম বাবু। আমি এই প্রথম মিডিয়া চ্যানেলে দেখতে পেলাম একটা জিনিস যে এখানে একেবারে প্রথম অবস্থায় কিন্তু ডিওয়াইফাই নেত্রী ঐশানীদি কিন্তু প্রথম আপনাদের সঙ্গে সুর মিলছিল। একেবারে যেটা বলা হয় যে বাম এবং তৃণমূলের এই যে মেলবন্ধন, সেটা কিন্তু কিছুক্ষণের জন্য হলেও আমরা দেখতে পাচ্ছিলাম। কারণ আপনাদের দুজনের একেবারে শিকার কিন্তু ছিল একেবারে দীপ দত্ত, এবিপিপি নেতা। একেবারে বলা যেতে পারে যে কেন্দ্র সরকারকে দুজন মিলে আপনারা টোপ দিচ্ছিলেন। এবং পার্টি লাইন নয়, এটা ফিস্ট ফাইট পলিটিক্স আর কিছু নয়। ও আচ্ছা, ভিতরে কি বলবেন ঐশানীদি? আপনার পার্টি লাইন নয়, একেবারে পার্টি লাইন নিয়ে প্রশ্ন তুলছেন অরিন্দম বাবু, কি বলবেন? আমাকে বলতে দিন। নিশ্চয়ই আপনি বলুন। বিজেপি এবং তৃণমূল একে অপরের বন্ধু। বিজেপি এবং কিন্তু আজকে তো আমি অন্যরকম দেখতে পেলাম যে বাম এবং তৃণমূলের কোনো জায়গাতে সম্মান একেবারে একই শব্দ, মানে মিলে সুর মেরা তুমারা তো সুর বানে হামারা। খাবারের কথা, ভুকা মানুষের পেটে কথা বলছেন, সেক্ষেত্রে মনে করিয়ে দিতে চাই, না বিজেপি এবং তৃণমূল দুজন এক। কারণ যদি সাইবার ক্রাইম হয়ে থাকে, বিজেপি যেভাবে আজকে এই আধার দুর্নীতি যা হচ্ছে তার জন্য যেমন বিজেপিকে বেঁধা যেতে পারে, এমন ভাবে এটাও বলতে পারি যে পশ্চিমবঙ্গে আজকে পুলিশ মন্ত্রী, এই রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি কি পুলিশি ব্যবস্থা গড়ে তুলছেন? আপনার কি মনে হয় শুধুমাত্র পশ্চিমবঙ্গে এই ঘটনা ঘটছে? গোটা ভারতবর্ষ জুড়ে সাইবার ক্রাইম হচ্ছে এবং লক্ষ লক্ষ টাকা মানুষ প্রতারিত হচ্ছে। পশ্চিমবঙ্গের একটি ঘটনাকে তুলে যদি পশ্চিমবঙ্গকে কুলুষিত করতে চান বাংলার মানুষ হিসাবে, সেটা মনে হয় আপনার পক্ষেও সঠিক রাস্তা নয়। যার জন্যই আজকে পশ্চিমবঙ্গের মানুষ সিপিএমকে শূন্য পরিণত করছে, কংগ্রেসকে শূন্য পরিণত করছে। কাদের পথ নিয়ে চলছে? একাধারে যেমন দেখা যাচ্ছে যে সিপিএম এবং কংগ্রেসকে শূন্য দেখা যাচ্ছে, সেরকম ভাবে তো আপনাদের দলও আস্তে আস্তে আঞ্চলিক দিকে চলে যাচ্ছে। কি বলবেন? সিপিএম কংগ্রেসকে শূন্যে পরিণত। আমরা আঞ্চলিক দল ছিলাম, আছি এবং থাকবো ভবিষ্যতে। সেখান থেকে আমরা ন্যাশনাল দলে পৌঁছেছি এবং আঞ্চলিক দল জোর জার করে সেখানে কিছু আইনের বেড়াজালে সেটা কেটে দিয়ে আজকে করে দেওয়া হয়েছে আঞ্চলিক দল। কিন্তু প্রকৃত অর্থে তৃণমূল আজকে সব জায়গায় আছে। ভারতবর্ষে সব জায়গায় নেই। এখানে একটা জিনিস আপনার কারেকশন করার চেষ্টা করব। সব জায়গায় বড় কথা আজকের দিনে জানেন তৃণমূল বলে বিষয়টা এক জায়গায় নেই। ইন্ডিয়া জোট বলে একটা জোট তৈরি হয়েছে, যেই জোট বিজেপির বিরুদ্ধে আগামী 24-এ লড়বে। ত্রিপুরার দিকে যদি আমরা তাকাই, সেখানে কিন্তু একেবারে মুখ থুবড়ে পড়েছে। তাহলে সে তো হারজিত, সর্বভারতীয় দলের হারজিত আছে, একেবারে তাই। হারজিত তো অবশ্যই থাকবে, কিন্তু হারজিতের মধ্যে নিজেদের আত্ম উপলব্ধিটাও খুব ইম্পর্টেন্ট, যেটা কিনা আমরা দেখতাম যে বাম আমলেও আমরা কিন্তু দেখতে পেয়েছিলাম যে আত্ম উপলব্ধি নেই। এবং বলা বাহুল্য তৃণমূল সরকারের আমলেও কিন্তু এই একই বিষয়ে সম্পূর্ণভাবে বামরা এই কথাগুলোই তোলেন এবং বিজেপিও আজকাল কথাগুলো বলছে। মানে যেখানে এক কথা বলতে হয় যে মিলে সুর মেরা তুমহারা তো সুর বানে হামারা, এখানে একই বিষয় দেখা যাচ্ছে যে আত্ম উপলব্ধির বড় অভাব, রাজনৈতিক স্তরে আত্ম উপলব্ধির বড় অভাব। কি বলবেন দীপবাবু? আমি এখন বর্তমান টপিকের কথা যদি বলি, সাইবার প্রতারণার ব্যাপারে এখানে কথা হচ্ছে। সাইবার প্রতারণার যে হাব রয়েছে, জামতারা ভরতপুরের কথা বলতে পারি, কিন্তু বর্তমান সময় যদি দেখি এর হাব পশ্চিমবঙ্গ হয়ে দাঁড়িয়েছে এবং পশ্চিমবঙ্গের মধ্যে সব থেকে হটস্পট রয়েছে এই আমরা যে জেলায় বসে আছি, উত্তর দিনাজপুর জেলা। এইটিকে নিয়ে বর্তমান রাজ্য সরকার, বর্তমান প্রশাসন যে প্রহসন হয়ে দাঁড়িয়েছে, সেই প্রশাসন পুলিশ মন্ত্রী কি করছে, প্রশাসন কি করছে, তাদের পিছনে 250 জন বাহিনী নিয়ে ঘুরতে পারবে। ভারতবর্ষের এমন কোনো জায়গা নেই যেখানে ব্যাংকের থেকে টাকা কেটে নেওয়া হচ্ছে না। এমনকি মোদিজি যে জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট করেছে, সেই জিরো ব্যালেন্স অ্যাকাউন্টে হাজার টাকা আপনাদের প্রশাসন কি করছে, কেন্দ্র সরকার কি টাকা করছে? কেটে নেওয়া। দীপবাবু আপনার কাছে প্রশ্ন রাখবো, আবার সবার কাছে আসবো। দীপবাবুর কাছে একটা প্রশ্ন নিয়ে এখন আপাতত সময় একটা বিরতি। দীপবাবু আপনার কাছে যে প্রশ্নটা রাখবো সেটা হচ্ছে, আপনি বলছেন যে রাজ্য সরকার কি করছে। খুব সত্যি কথা, অরিন্দমবাবু যেটা বলছে শুধুমাত্র রাজ্যের মধ্যে, এটা সীমার মধ্যে নেই, একেবারে রাজ্যের বাইরেও কিন্তু বিষয়গুলো হচ্ছে। এই বিষয় নিয়ে আপনি কি বলবেন শুনবো, কিন্তু তার আগে একটা নেবো একটা ছোট্ট বিরতি। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।
ফিরে এলাম বিরতির পর। যেদিকে নজর ছিল আমাদের, আধারে আধার আধারে আলো, দুপক্ষই দেখা যাচ্ছে এবং সেই নিয়ে তর্ক বিতর্ক চলছে, তরজা চলবে। তার কারণ আমরা মূলত 7টা মানেই নতুন টপিক এবং নতুন টপিকের উপর বিস্তর আলোচনা এবং সবার মতামত। একেবারে যে প্রশ্ন নিয়ে আমরা ব্রেকে গিয়েছিলাম, দীপবাবুর কাছে প্রশ্ন ছিল যে আপনারা বলছেন যে রাজ্য সরকারের একেবারে দায়িত্ব, রাজ্য সরকার এটা করবে, কেন্দ্র সরকার কি দায়িত্ব পালন করছে? এর আগে বিগত দিনে যে ঘটনাগুলি ঘটেছে, আমরা যদি জামতারার কথা বলি বা বাকি রাজ্যের কথা বলি, উত্তরপ্রদেশের ঘটনা যদি বলে থাকি, সেখানে অনেকজন অ্যারেস্ট হয়েছে, এখানে পদক্ষেপ চলছে এবং এখানে তদন্ত চলছে। বাকি জায়গাগুলোতে মধ্যপ্রদেশ, বাকি জায়গায় চলছে, তদন্ত চলছে, কিন্তু এখানে 1%ও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এনারা কি করছেন? এনারা রাজনৈতিক দলদাসত্ব করতেই ব্যস্ত এখানকার প্রশাসন। কি করে বলছেন এটা হচ্ছে না? রাজনৈতিক নেতার পিছনে যখন সুরক্ষার ব্যাপার আছে তখন কিছু করতে পারে না। প্লিজ, মহাদেব বেটিং অ্যাপের কথা আপনি নিশ্চয়ই শুনে থাকবেন। মহাদেব বেটিং অ্যাপ নিয়ে যথেষ্ট রাজ্য সরকার তৎপর এবং সেখানে কিন্তু পুরোপুরি বলিউড যোগ পাওয়া যাচ্ছে। তারা কিন্তু করছে না, এটা কি করে আপনারা বলছেন? আমার প্রশ্ন এখানে, এবং আজকের যে বাচ্চাগুলো উদ্ধার হলো সেই বাচ্চাগুলো তো রাজ্য সরকারই উদ্ধার করলো। কারণ জনসাধারণকে তাদের সেফটি দেওয়া, তাদের আর্থিক নিরাপত্তা দেওয়ার দায়িত্ব উভয় সরকারের, কেন্দ্র সরকার, রাজ্য সরকার, উভয় সরকারের এবং বিরোধী দলনেতাদের সবার দায়িত্বের মধ্যে পড়ে। আপনারা একে অপরের উপর আঙুল তুলছেন, নিজেদের দিকে আঙুল একবারও তাকান কি? সবার আগে প্রজেক্ট যদি আপনার ঠিকঠাক না থাকে, এই যে আপনার স্টুডিও আছে সেই সিস্টেমে যদি গলত থাকে, তাহলে আপনার স্টুডিওর, আপনার টিভি তো সেভাবে চলবে না। সেইভাবেই আধার যদি ফুল প্রুফ না হয়, তার সেভ করার ব্যবস্থা না থাকে, তাহলে তো চুরি করার রাস্তা থাকলে রোজ চুরি হবে এবং সেই চুরি নিয়ে সারা গোটা প্রশাসন সেই আধারের চুরি নিয়েই ব্যস্ত থাকতে হবে। কি বলবেন দীপবাবু? এসব কিছুই না। এখন আমি যেটা কথা বারবার বলছি, এটা এনাদের নিজেদের দিকে যখন আঙুল তোলা হবে, এরা ভারত ভ্রমণে বেরিয়ে পড়বেন। ইউপিতে কি হচ্ছে, মধ্যপ্রদেশে কি হচ্ছে, কিন্তু পশ্চিমবঙ্গে কি হচ্ছে? যে শিক্ষিত বেকারেরা পড়ে রয়েছে গান্ধী মূর্তি পাদদেশে, আন্দোলন করে বেড়াচ্ছে দুটো চাকরির জন্য। আজকে আমি সাধারণ ছাত্র হিসেবে যদি আধারের সাথে আন্দোলনের ফিরে আসবো, এই বিষয়ে কথা চলতে থাকবে, কিন্তু মূলত আমাদের আলোচনার বিষয় আরও কিছু রয়েছে। এই বিষয় নিয়ে আলোচনা চলতে থাকবে। দ্বিতীয় বিষয় আমাদের আলোচনা একেবারে দুষ্কৃতীতে দৌরাত্ম্য, তার উপরে সম্পূর্ণভাবে কাকতালীয়ভাবে একেবারে যেন যোগসূত্র পাওয়া যাচ্ছে বিহারের। সেদিকে একবার নজর রাখবো। একেবারে জসপ্রীত সিং কি বলছেন এসপি, সেদিকে নজর রাখবো। আজকে আমরা একটা কেস নিয়ে একটা প্রেস কনফারেন্স করছি। 20 তারিখে একটা পঞ্জিপাড়ায় ঘটনা ঘটেছিল। ওখানকার প্রধান মোহাম্মদ রাহি, ওনাকে কিছু আননোন লোক গুলি করে মেরেছিল। তো ওই কেসে আগে 3 জনকে আমরা অ্যারেস্ট করেছিলাম। একজন এফআইআর নেম ছিল, ওকে অ্যারেস্ট করা হয়েছিল। আজকে আমরা 2 জনকে অ্যারেস্ট করতে পেরেছি। একজন আছে মোহাম্মদ আলী, বয়স 22 সাল, সন অফ মোহাম্মদ কপিল, থানা আরা, ডিস্ট্রিক্ট ভোজপুর, বিহার। তো এনাকে আমরা একটা ইনভেস্টিগেশনে আমরা এদের নাম পেয়েছিলাম, আর আমাদের টিম আরা থানা গিয়ে ওখান থেকে একে ডিটেইন করে এখানে আনা হয়েছিল। তারপর ইন্টারোগেশন ভালো করে করা হয়েছিল। তো ইন্টারোগেশনে কনফেস করেছে কি এদের ইনভলভমেন্ট আছে। সেই দিন পিওএ হি ওয়াজ ওয়ান অফ দি শুটার্স। আর তারপর একে আমরা নিয়ে গেছিলাম পিওতে, যেখানে ইনসিডেন্ট ঘটেছিল। তারপর পুরো ক্রাইমকে রিকনস্ট্রাকশন করার পর যা এক্সিট রুট আছে ওদিকে আমরা একে যা বললো কি এদিকে ঘটনা করার পর বেরিয়েছিল। একটা লোক আছে কাদের বলে, ওদের বাড়িতে নিয়ে গেছিল। ওখান থেকে একটা আর্মস রিকভারি হয়েছিল, একটা 7mm আর 3 রাউন্ড লাইভ অ্যামিউনিশন আমরা পেয়েছিলাম। এরপরে যা এর বক্তব্য আছে, যা ইনভেস্টিগেশন আমরা পেয়েছিলাম, একটা স্করপিও গাড়িটা ইউজ হয়েছিল গেট অ্যাওয়ে ভেহিকল হিসাবে। ও স্করপিও গাড়ির ড্রাইভারকে আমরা পেয়েছি কিশনগঞ্জ থেকে, ওর নাম আছে দেবেন্দ্র পাসওয়ান। গাড়িটাও আমরা রিকভার করেছি, একটা স্করপিও গাড়ি। আর যা আমরা সিসিটিভি ফুটেজতে প্রথম দিন পেয়েছিলাম, যা আমরা পুরো এক্সিট রুটকে রিকনস্ট্রাক্ট করতে পেরেছিলাম বেসড অন সিসিটিভি ফুটেজ, ওই সিসিটিভি ফুটেজ থেকে যখন মিলানো হয়েছিল স্করপিও গাড়িটার ছবি, তো পুরো মিলে যাচ্ছে। একেবারে রোমহর্ষক চিত্র।
আমরা নিজেরা ট্রাইব টিভি থেকে সরাসরি স্পেশাল কভারেজ দিয়েছিলাম। মোহাম্মদ রাই কেউ বলেনি, পাঞ্জিপাড়ার এই ঘটনা একেবারে রোমহর্ষক। তার কারণ একেবারে দিনে দুপুরে মার্ডার। কি বলবেন অরিন্দম বাবু? দেখুন, উনি বসে আছেন, উনিও রায়গঞ্জের। আমি ভারত ভ্রমণ, বিশ্ব ভ্রমণের কথা বলছি না, আমি শুধুমাত্র উত্তর দিনাজপুরের কথাই বলছি। উত্তর দিনাজপুরেরই ঘটনা। যে ঘটনা 90 সাল থেকে 2011 অবধি আমাদের এই উত্তর দিনাজপুরের বুকে একের পর এক, রায়গঞ্জ তো সপ্তাহে একদিন করে একটা করে মার্ডার হতো। সেই জায়গা থেকে 11 সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে আসবার পর থেকে সেই জায়গাটা প্রায় নেইয়ের পথে চলে এসেছে। তার কারণ মুখ্যমন্ত্রীর নেওয়া কিছু পলিসি, যে ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মার্ডার কেসে আগে যারা ক্রিমিনাল ছিল তারা ভাবতো 3 মাস আমি জেলের ভেতরে ঢুকবো একটা মার্ডার করে, 3 মাস পরে আমার ক্রেডেন্সিয়াল রিনিউ হবে এবং আমি বাইরে বেরিয়ে এসে আরও বেশি এক্সটর্শন করব, আরও মানুষের কাছে তার টাকা এক্সটর্শন করে আদায় করব। কিন্তু এই সরকার আসার পরে মার্ডার কেসে 90 ডেজের মধ্যে বেশিরভাগ মার্ডার কেসে চার্জশিট দেওয়া হয়। ওই সময় কি বলবেন? এই চার্জশিট দেওয়ার ফলে আজকে কিন্তু 2011 সালে আগের কথা বলছেন, 2011 সালের পর থেকে তারা এসেছেন, তারা কিন্তু আপনারা কি বলবেন এই বিষয়ে? খুন করতে তাদের হাত কাঁপে এবং সেই জন্য বাংলা কিন্তু আজকে শান্ত হয়েছে। আমাদের রাজ্যে 2011 সালের পর থেকে যে সরকার তৈরি হয়েছে, সেই সরকার তৈরি হওয়ার পর আপনি দেখতে পাবেন রাস্তায় বেরোলে যে এখন সিভিক পুলিশ যারা, সিভিক ভলেন্টিয়ার যারা তৈরি হচ্ছে, পুলিশ রিক্রুটমেন্ট তো পশ্চিমবঙ্গ থেকে প্রায় উঠে যাচ্ছে, যারা সিভিক ভলেন্টিয়ার তৈরি হচ্ছে তারা কি কাজ করে? তারা রাস্তায় দাঁড়িয়ে, আপনি যদি ভুল করে বাড়ি থেকে একটা হেলমেট না নিয়ে বেরোন আর শুধুমাত্র সামনের হেলমেট না নিয়ে বেরোনোটা কিন্তু মোটেই নৈতিকতার কাজ নয়। ঐশানীদি আমি আবার এখানে মেনশন করতে চাইবো, হেলমেট না পরে যাওয়াটা কোনো কিন্তু মানে নৈতিকতার কাজ নয়। আমি নৈতিকতার কাজ বলছি না, আমি নৈতিকতার কথা বলছি না, কিন্তু একজন ভুলে গেলে, আপনি একজন প্রতিদিনের লোক, আপনাকে সে চেনে কিন্তু সে এইটা নোটিস করতে পারছে, এবং অবশ্যই হেলমেট না নিয়ে বেরোনোকে আমি সমর্থন করছি না, কিন্তু একটা গাড়ি ঢুকছে বিহার থেকে, আমাদের জেলার যা বৈচিত্র্য আছে সেখানে একটা গাড়ি বিহার থেকে ঢুকছে বেরোচ্ছে, দিনের বেলা খুন করে চলে যাচ্ছে, সেখানে পুলিশের ভূমিকা কোথায় থাকছে? পুলিশের ভূমিকা শোনেন, ঘটনা ঘটানোর পরে সবার আগে পুলিশের ভূমিকা যেটা হয় সেটা হচ্ছে ক্রিমিনালদেরকে অ্যারেস্ট করা, এবং অ্যারেস্ট করার পরে সেই ক্রিমিনালকে যাতে সঠিক সাজা পাওয়ানো যায় সেটাই হচ্ছে পুলিশের কাজ। আজকে আপনি দেখছেন যে বিহার থেকে যে ক্রিমিনালরা ঢুকেছিল এবং পশ্চিমবঙ্গের বুকে ঘটনা ঘটিয়েছে, তাদেরকে আজকে কিন্তু পুলিশ সাথে সাথে ইন্টারসেপ্ট করেছেন, ধরেছেন, অ্যারেস্ট করেছেন এবং তাদেরকে জেলে পোরার ব্যবস্থা করে। এটাই একটা সরকারের কাজ, যেটা বামপন্থী আমলে হতো না। যার ফলে আপনার যারা গুরুজনরা আছে, বাবা কাকা, তাদেরকে জিজ্ঞেস করবেন বামফ্রন্ট আমলে সিপিএম গোটা বাংলাটাকে একটা নারকীয় পরিস্থিতিতে পরিণত করেছিল। আজকে সেই বাংলা যে শান্ত বাংলায় পরিণত হয়েছে, তার ফলে কিন্তু আজকে পাঞ্জিপাড়ায় যে ঘটনাটা ঘটেছে সেটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। রিজেক্ট করেছে। বর্তমানে যদি বলতে পারি যে 34 বছরে সিপিএম এর শাসন এবং 13 ফুলের এই শাসকের শাসন পশ্চিমবঙ্গকে রসাতলে নিয়ে গেছে। পশ্চিমবঙ্গ বর্তমানে আগ্নেয়স্তূপে দাঁড়িয়ে আছে, এটি অস্বীকার করার কোনো জায়গা নেই। পশ্চিমবঙ্গ বর্তমানে আগ্নেয়স্তূপে দাঁড়িয়ে আছে, এর জন্য সম্পূর্ণরূপে দায়ী বর্তমান রাজ্যের প্রশাসন প্রহসন হয়ে দাঁড়িয়েছে। রাজ্য পুলিশ কি করছে? আপনাদের মুখে এই কথাটা মানায় কি আদত? তার কারণ আপনারা তো নিজেরাই তৃণমূলকে বেঙ্গলে নিয়ে এসেছেন, এটাই অভিযোগ তোলে বামেরা। এখন ইন্ডিয়া জোটের উদাহরণ, আমি কিছু ইন্ডিয়া জোটের উদাহরণ না, আমি নন্দীগ্রামের কথা বলবো। আমি নন্দীগ্রামের কথা বলবো। এটা কিসের ফিশ ফ্রাই পলিটিক্স? এটা তো সরাসরি একদম প্রকাশ্যে বাম জামানা থেকে অভিযোগ উঠে আসছে যে বিজেপি তৃণমূলকে নিয়ে এসছে প্ল্যান করে। সেই বিষয়ে কি বলবেন? নো ভোট টু বিজেপি হ্যাশট্যাগ যখন চলেছিল সে তো বোঝাই যায় কারা কার সাথে আছে, কারা কার বিরুদ্ধে আছে। সম্পূর্ণ কি বলবেন ঐশানীদি, কি বলবেন? আজকে তৃণমূলের শুভেন্দু অধিকারী বিজেপির এত বড় নেতা,
আজকে তৃণমূলের শুভেন্দু অধিকারী বিজেপির এত বড় নেতা, ওই কাঁথিতে যে সব থেকে বড় সত্যতার প্রতি কাট আউট লেগেছিল, যিনি লাগিয়েছিলেন সেই শুভেন্দু অধিকারী আজকে বিজেপির এত ভালো নেতা হয়ে গেলেন কি করে? বিজেপি যদি দুর্নীতির বিরুদ্ধে কাজ করে, অরিন্দমবাবু এই বিষয়ে আপনি কি বলবেন? তাহলে উনি কেন একটু কিছুক্ষণ মেইন ফোকাস থেকে আমি সরাই আপনাদেরকে পারমিশন দিচ্ছি। বলুন কি বলবেন, কি বলবেন কেন অরিন্দমবাবু? করে দিচ্ছে? কিসের যোগসাজশ? কি বলবেন দীপবাবু? কেন খুঁজে বের করছে? মানে উনি সরাসরি শুভেন্দু অধিকারী থেকে প্রশ্ন তুলছেন। যে প্রশ্ন আমি তুললাম সেই প্রশ্নই উনি তুলছেন যে শুভেন্দু অধিকারী সরাসরি যখন তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে চলে গেল তখন সে একেবারে সাধু হয়ে গিয়েছে সেই বিষয়ে। বিজেপিকে মাইলেজ পাইয়ে দিতে এখানে বর্তমানে সেটা তো বিজেপির কাছে জিজ্ঞেস করতে হবে। একই প্রশ্ন সাধারণ সেই জন্য সিপিএম বা কংগ্রেস যাদের বলি, একটা জায়গা পেয়ে এদের সাধারণ কর্মীরা মারা যাচ্ছে, কিন্তু উঁচুতলায় যারা নেতারা রয়েছে তারা দিল্লিতে গিয়ে গাঠবন্ধন করছে, ইন্ডিয়াতে তার গাঠবন্ধন করছে। এর থেকে বোঝা যায় কে কার সাথে আছে আর কে কার বিরুদ্ধে আছে। ফিস ফাই পলিটিক্সটা কিভাবে চলছে এটা গোটা বাংলার মানুষ জানে। এটা আমাকে আমার বলার কোনো জায়গা নেই, কোনো দরকারই নেই। গোটা ভারতবর্ষ জানে, গোটা বাংলা জানে যে আমাদের ইন্ডিয়া জোটে কোনো সর্বভারতীয় স্তরে কোনো আসন সমঝোতা হয়নি এবং এর সরে আসুন না, জোট থেকে বেরিয়ে আসুন, উভয়ের সাথে বামপন্থী ইন্ডিপেন্ডেন্সি লড়ুন। তো আপনারাও তো ইন্ডিপেন্ডেন্ট ভাবে লড়তে পারতেন, এনডিএ জোট কেন করেছিলেন আপনারা? মোহাম্মদ সেলিম থেকে আপনারাও তো ইন্ডিপেন্ডেন্ট লড়তে পারেন। শুনেন, তৃণমূল আপনাদের বদান্যতায় আজকে 213টা আসন নিয়ে জেতেনি। আমরাও চাই না যে কংগ্রেস বা সিপিএম এর মতো কোনো দল তৃণমূল কংগ্রেসের সাথে অন্তত পশ্চিমবঙ্গে কোনোভাবে কোনো জোটে আসে। আমরা তো ইন্ডিপেন্ডেন্টই লড়ি। আপনারা না হয় আজকে সিপিএম আর কংগ্রেস ভাই ভাই হয়ে হাত ধরে নিয়েছে। নিচুতলায় কর্মীরা মারা যাচ্ছে, সিপিএম এর নিচুতলার কর্মীরা মারা যাচ্ছে আজকে, কিন্তু এরা নিচুতলার নেতারা নিজেরা গাঠবন্ধন করছে, আমাদের কোনো ইন্ডিয়া জোট করছে। এটা কি বলা যায়? গোটা এটা লজ্জাজনক ব্যাপার। আপনাদের লজ্জা লাগা দরকার। আপনারা এর পরেও যে কথা বলছেন মুখটা নিয়ে, আপনাদের লজ্জা লাগা দরকার। যোগ করার কোনো প্রয়োজন নেই, মুখ লোকান, আপনাদের বলার কোনো জায়গা নেই, শূন্য যদি কোনো জায়গা নেই। তাহলে সেটা তাদের লাভ। লাদাখের নির্বাচনে বিজেপি ধুলোয় লুণ্ঠিত হয়েছে, বিজেপি পরাজিত হয়েছে। এই একটার পর একটা নির্বাচনের ফল বিজেপির মনে আজকে ভয় ধরিয়েছে, তাই জন্য আপনারা এই কথা বলছেন আজকে দাঁড়িয়ে। সমর্থন করেন অরিন্দমবাবু, সমর্থন করেন। একটার পর একটা গোটা ওনার কথাগুলো শোনার চেষ্টা করুন। মানে উনি কি বলছেন, মানে একেবারে বিজেপির দিকে আঙুল তুলছেন। দেশের মানুষ বুঝতে পারছে যে এই ধর্মীয় রাজনীতি দিয়ে কোনো দেশ চলতে পারে না, আসলে হচ্ছে ভাতের কথা বলতে হবে। তাই জন্য লাদাখে এত বড় নির্বাচনে পরাজিত হচ্ছে এবং বিভিন্ন জায়গায় পরাজিত হচ্ছে, তাতে ভয় পেয়ে গেছে বিজেপি, তাতে ভয় পেয়ে গেছে, তাই আজকে কথা বলছে। আজকে ভয় পেয়ে গেছে। ছোট বোনের এই কথায় আমি সম্পূর্ণ সহমত যে বিজেপি যে রাজনীতি করে, ধর্মের নামে, ভেদাভেদের নামে, জাতিভেদের নামে, সেই রাজনীতির সাথে তৃণমূল কোনোভাবেই যুক্ত নয়। তৃণমূল যদি তোষণের রাজনীতি করতো তাহলে আজকে তৃণমূল 213-তে পৌঁছাতো না, আর আপনারা গেরুয়া পরেও 70-এ আটকে যেতেন না। কি বলবেন দীপবাবু? আপনারা কি করছেন? আপনারা তোষণের রাজনীতি করছেন। আমরা না সবুজ পড়ি না গেরুয়া পড়ি, আমরা সাদা পড়ে আছি। গেরুয়া গর্বের সাথে পড়বো। রাজনীতি গেরুয়া আমাদের দেশের রং, আমাদের দেশের ইতিহাস। দেশের রং নিশ্চয়ই গেরুয়া, কিন্তু আপনারা কি ধর্ম দেখুন না, জাতি এটাকে সামনে বাদ রেখে বিজেপি লড়ুন না। সেখানে রাষ্ট্রবোধের গেরুয়া পরে আমরা ধর্ম জাতি ভেদ ডাইভার্ট হয়ে যাচ্ছে। প্লিজ আমি সমস্ত গেস্টদেরকে একটাই রিকোয়েস্ট করে তারপরে বলবো প্লিজ ফেডা ডাউন করুন, প্লিজ ফেডা ডাউন করুন। আমরা মূল জায়গা থেকে প্লিজ ডাইভার্ট হবেন না। আমাদের মূল বিষয় হচ্ছে তিনটে আলোচনার বিষয়, আধারে আধার, আধারে আলো। এবং মূলত দুষ্কৃতীদের যে দৌরাত্ম্য বাড়ছে, বিহার যোগ পাওয়া যাচ্ছে এবং একেবারে সাইবার প্রতারণা, এই তিনটে জায়গা থেকে আমি যতবার প্যানেলে বসেছি একটা অদ্ভুত জিনিস আমি দেখতে পাই, এবং এটা সেটা প্রত্যেকটা রাজনৈতিক দলের। আমরা মূল বিষয় থেকে অত্যন্ত পরিমাণে ডাইভার্ট হই এবং একটা অন্য বিষয়ের দিকে ঢুকে যাওয়ার চেষ্টা করি। এটাকে কোনোভাবে ডাইলুট করার চেষ্টা, এটা তিন পার্টিকেই আমি করছি। একেবারে তৃণমূল কংগ্রেসও রয়েছে, এবিভিপি নেতাও রয়েছেন এবং একেবারে ডিওয়াইফাই নেত্রীও রয়েছেন। আপনারা কি ডাইলুট করার চেষ্টা করেন? একবারও আপনার যে বাইরে থেকে আতঙ্কবাদীরা, দুষ্কৃতিকারীরা চলে আসছে, রাজ্যের প্রশাসন কি করছেন? রাজ্যের পুলিশ মন্ত্রী কি পদক্ষেপ নিয়েছেন? পুলিশ কি ধরার সাথে সাথে গোটা বাংলাবাসী জানে প্রশাসন কি করছে, প্রশাসন কি করছে, পুলিশ মন্ত্রী কি করছে। প্রতিদিন আজকে দাঁড়িয়ে দেখুন, আওয়ামী ঘটনা আজকে দাঁড়িয়েও ঘটেছে। এটা কি সংবিধানের মধ্যে পড়ে? অন্য রাজ্যের সাথে
তুলনা করছেন তো করে দেখান না কোন রাজ্যের এত বড় এতটা কোন রাজ্য ঘটে এতটা ক্রাইম এতটা দুষ্কৃতি কোন রাজ্য সেই রকম সন্ত্রাসের রাজনীতি পশ্চিমবঙ্গে চলে না। পশ্চিমবঙ্গ কোন রাজ্য সংবিধান অনুযায়ী চলে, পশ্চিমবঙ্গ আইন অনুযায়ী চলে, আইপিসি অনুযায়ী চলে। আগে আপনাদের তাকে অ্যারেস্ট করা, বাংলাভাষীর এবং সঙ্গে তাকে আপনাদের মুখোশ কোর্টে খুলে গেছে, তোলা, এখন এবং বলা কোর্টে তোলার কোনো পরে বিষয় তাকে যাতে বিচারে যাবে শাস্তি হয় সেই ব্যবস্থা করা, সেটাই পশ্চিমবঙ্গ আরে সরকার পুলিশ মন্ত্রী কি করছে পুলিশ মন্ত্রী কি পুলিশ করছে মন্ত্রী তো সেটাই করছে, প্রশাসন কি করছে সেটা করছে জন্যই তো আজকে কতদিনকার ঘটনা হয়ে দাঁড়িয়েছে আপনার কাছে কেন করছে? ঐশানীদি, আপনার কাছে একটা প্রশ্ন রয়েছে। সেটা করছে। ঐশানীদি, আপনার কাছে একটা প্রশ্ন রয়েছে। আপনি বলছেন যে আপনারা বিজেপি থেকে শুরু হয়েছিল, যে প্লিজ দাঙ্গা সব 5 বছরের লাল শাসন এবং সেই 13 দাঙ্গা বছরের আজকে ভাজপুর শাসন পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গকে রসাতলে নিয়ে গেছে, লাগাতে পারছেন না কেন? পশ্চিমবঙ্গকে রসাতলে নিয়ে গেছেন এখানকার পুলিশ আপনারা। প্রশাসন আপনাদের এই দায়িত্ব আপনাদের কাঁধে নিতে হবে, এই দায়িত্ব আপনাদের কাঁধে নিতে হবে। এতে মুখে বলার আপনাদের কোনো জায়গা যেভাবে ইউপিতে দাঙ্গা লাগান, দিল্লিতে দাঙ্গা লাগান, সেই দাঙ্গা আবার আপনারা প্লিজ পশ্চিমবঙ্গে লাগাতে পারছেন। আপনার কাছে যে প্রশ্ন রাখবো, আপনি একদম সরাসরি বলছেন যে এই যে কেলেঙ্কারির বিষয়গুলো বা এই যে মানে সাইবার প্রতারণা, এটা একেবারে বিজেপির দিকে না আপনি আঙুল তুলছেন। আমি একটা ইতিহাস আপনাকে মনে করানোর চেষ্টা করব। বেঙ্গল ল্যাম্প কেলেঙ্কারি, হয়তো ভুলবেন না, একেবারে জ্যোতি বসুর সময়কার এই কেলেঙ্কারি, এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ স্ক্যাম। কি বলবেন? সেই স্ক্যামের সময় যা যা তদন্ত হয়েছিল সঠিকভাবে আমাদের রাজ্যে যখন সরকার চলছিল তারা সেই তদন্ত করেছিল, এবং তদন্তের ফলে যারা যারা দোষী সাব্যস্ত হয়েছিল তাদের হয়েছিল। অরিন্দম বাবু, কি বলবেন? আজ অব্দি আমি শুনিনি বেঙ্গল কেলেঙ্কারিতে কেউ অ্যারেস্ট হয়েছে, গ্রেপ্তার হয়েছে। আমাদের বিরুদ্ধে পশ্চিমবঙ্গের পুলিশ নিশ্চয়ই করছে না, আমাদের বিরুদ্ধে বিজেপি শাসিত কেন্দ্রের যারা সিবিআই আছে, ইডি আছে, আরো কিছু আছে, তাদের সবাইকে লাগিয়ে দেওয়া হয়েছে। কেন লাগিয়ে দেওয়া হয়েছে? যেহেতু এরা রাজনৈতিকভাবে পারছে না, তারা সিবিআই ইডি দিয়ে আমাদের পিছনে লাগিয়েছে। কিন্তু একটি কেসেও আপনাদের সিবিআই, আপনাদের ইডি এটা প্রমাণ করতে পারেনি আমাদের কোনো নেতা কোনো রকম স্ক্যামের সাথে এমন কোনো জায়গা রাখেননি যেখানে আপনারা চুরি করেন। আপনার সিবিআই কি করছে? ঘাড়না বাজছে? আপনার ইডি কি করছে? ঘন্টা বাজাচ্ছে? দেখা যাবে। আমি এখানে সিবিআই আর ইডি কি ঘন্টা বাজাবে? আমরা স্বাধীনতার সাথে কথা বলছি। প্লিজ স্বাধীনতার সাথে কথা বলুন। আমাদের নিয়ে যা, আমাদের হাজতে পড়ুক, আমাদের বিরুদ্ধে প্রমাণ করুক। আমাদের বাংলার সোকল্ড যুবরাজের রাজ্যাভিষেক তিহার জেলের ভেতরে হবে। পয়েন্ট মাই ওয়ার্ড হবে। আপনি বললে তো হবে না। এখন কি হচ্ছে দেখেন না, আপনারা ধরতেও পারেন, আপনাদের যে এখন চোরেরা সাদা পাঞ্জাবি পরে নেতা হচ্ছে, এদের পাঞ্জাবি শিক্ষিত বেকারের চোখের জলে ভেজা রয়েছে। তারপরে সমস্ত চোরেরা সাদা পাঞ্জাবি শিক্ষিত বেকারের চোখের জলে ভেজা রয়েছে। এই চোখের জল কিন্তু 2500 টাকার নোটে শুকাবে না। নোটের হাওয়াতে কিন্তু এই চোখের জল শুকাবে না। এর দান, এর ফল আপনাদের ভোগ করতে হবে। তাহলে আগামী দিনে আপনাদের হাতে নাতে ভোগ করতে হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মালা পরিয়ে জেল থেকে বের করতে হবে। তার কারণ আপনাদের কাছে কোনো রকম তথ্য নেই, আমি তো বলছি, কোনো রকম প্রমাণ নেই। অভিষেক বাবু নিজে দাঁড়িয়ে চ্যালেঞ্জ করে বলেছে, অভিষেক বাবু আপনাদের ইডি সিবিআই এর হিম্মত থাকলে তাকে ঢুকা। ঠিক আছে, আপনাদের সিবিআই কি করছে? এ তো সময় কথা বলবো, অপেক্ষা। আগামী দিনে একেবারেই তাই। আমরা একেবারে শেষ লগ্নে চলে এসেছি, আজকের এই স্পেশাল শোয়ের শেষ লগ্নে চলে এসেছি। এবার প্রত্যেককে আমি 30 সেকেন্ড করে সময় দেবো প্রত্যেকের স্ট্যান্ড পয়েন্ট রাখার জন্য। মূলত আরেকবার আমি বুঝিয়ে দেবো যে 3টে বিষয় আমাদের আজকে আলোচ্য বিষয় ছিল। প্রথম, একেবারে দৌরাত্ম্য বাড়ছে দুষ্কৃতীদের, সেখানে একেবারে সরাসরি দেখা যাচ্ছে যে যোগসূত্র কোনো একটা জায়গাতে বিহার। এবং দ্বিতীয়, আধারে আধার, আধারে আলো। এবং তৃতীয়, একেবারে সাইবার স্ক্যাম, সাইবার প্রতারণা, একদম তুরন্ত উবে যাচ্ছে একেবারে ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা। এই 3টে আমাদের আলোচ্য বিষয়, এবং প্রত্যেকের কাছ থেকে একেবারে 30 সেকেন্ডস করে সময় দেবো এবং প্রত্যেকের স্ট্যান্ড পয়েন্ট রাখার চেষ্টা করবো। প্রথম কথা তুলবো, যেহেতু আধার প্রতারণা নিয়ে কথা হচ্ছে, কেন্দ্র সরকারের বিষয়ে কথা হচ্ছে, তো প্রথম সময় দেবো একেবারে দীপবাবুকে। 30 সেকেন্ড সময় পাবেন, আপনার স্ট্যান্ড পয়েন্ট রাখুন।
এই তিনটি ঘটনা দেখেই যদি আমি বলি তাহলে একদম সর্বপ্রথম প্রশ্ন আসছে প্রশাসনের দিকে। প্রশাসন এটিতে কি স্টেপ নিচ্ছে? এই সমস্ত যে সাইবার ক্রাইম না, এখন রাজ্যের বেকারত্ব বাড়ছে, যেখানে আনএমপ্লয়মেন্ট বাড়বে সেখানে শুধু সাইবার ক্রাইম না সব রকমের ক্রাইম রেট বাড়বে এখানে, এবং তার ফল আমরা দেখতে পাচ্ছি। পশ্চিমবঙ্গে শুধু সাইবার ক্রাইম নয়, সব রকমের ক্রাইম রেট বাড়ছে পশ্চিমবঙ্গে, এবং এগুলি বাড়তে থাকবে, কারণ বেকারের সংখ্যা আমাদের রাজ্যে বাড়ছে। আমাদের রাজ্য সরকার চাকরি দিতে ব্যর্থ। ভোটের আগে বলেন ডবল ডবল চাকরি হবে, কিন্তু তারপরে কি হয় যে সমস্ত আমাদের জনসম্মুখে রয়েছে। এই জন্য এই সমস্ত বেশি দিন চলবে না, আমি তো বলছি। এই শুধু সময়ের অপেক্ষা। আপনার স্ট্যান্ড পয়েন্ট কি? 30 সেকেন্ড সময় পাবেন, কেউ ইন্টারাপ্ট করবেন না। 2 কোটি চাকরি দেবে বলেছিলেন নরেন্দ্র মোদী সাহেব। আজ অব্দি 4 কোটি করে মানুষ, 4 কোটি করে বোধহয় মানুষ চাকরি পেয়েছে, এটা আপনারা জানেন। 15 লক্ষ টাকা করে সবার অ্যাকাউন্টে ঢোকানোর কথা তিনি দিয়ে ভোটে জিতে এসেছিলেন। আজকে বোধহয় আমরা সবার অ্যাকাউন্টে 30 লক্ষ টাকা করে দেখতে পাচ্ছি। এই সমস্ত কথাগুলো আছে। তার সাথে সাথে আমি যেটা বলবো যে কোনোটাই এরা ফুল প্রুফ কোনো প্রজেক্ট করে। আজকে কালো টাকার যে বিষয় নিয়ে আসার জন্য নোটবন্দি করা হয়েছিল সেটা ফেল, আজকে আধার লিঙ্ক সেটা ফেল, সবকিছু ফেল। ফেলের রাজনীতি আপনার কাছে একেবারে 30 সেকেন্ড সময়, আলোচ্য বিষয় আপনাকে বুঝিয়ে দিয়েছি। আপনার স্ট্যান্ড পয়েন্ট কি? 30 সেকেন্ডে ক্লিয়ার করুন, বলুন। প্রথমত হচ্ছে রাজ্য সরকারের মুখে দুর্নীতির কথা মানায় না, কারণ আমরা জানি কিভাবে ঘরের টাকায় দুর্নীতি হয়েছে, কিভাবে বিভিন্ন কথায় দুর্নীতি, বিভিন্ন জায়গায় চাকরি থেকে শুরু করে বিভিন্ন প্রতারণায় দুর্নীতি হয়েছে। তাই রাজ্য সরকারের মুখে কোনো দুর্নীতির কথা মানায় না। এবং আমরা এটাও জানি যে ডবল ইঞ্জিন সরকার চলছে কেন্দ্রে, এবং এই ডবল ইঞ্জিন সরকার তাই দ্বিগুণভাবে দুর্নীতি চলছে, সেটা আধারে হোক, চাকরির ক্ষেত্রে হোক, এবং একটার পর একটা ট্রেন দুর্ঘটনা হোক, যেখানে নির্দিষ্ট কোনো সুনির্দিষ্ট ব্যবস্থা ছাড়াই ট্রেনের লাইন পাতা হচ্ছে এবং দেওয়া হচ্ছে ট্রেন পরিচালনা, কিন্তু কোনো সিগন্যালের ব্যবস্থা থাকছে না। আপনি জানেন নিশ্চয়ই যে গতকাল একটা করতে দেখা গেছে আবার বিভৎসভাবে। তাই কি কেন্দ্রের সরকার চলছে আমরা বলতে পারবো না। এবং যেটা আপনি বলছেন একেবারে শেষ লগ্নে চলে এসেছি, সবাইকে 30 সেকেন্ডস করে সময় দেওয়া হয়েছিল, সবার স্ট্যান্ড পয়েন্ট আমরা বোঝার চেষ্টা করেছি। একেবারে শেষ লগ্নে এসেছি। আপনাদের তিনজনকে ট্রাইব টিভিতে আসার জন্য অশেষ ধন্যবাদ। এবং যে বিষয় দিয়ে আমরা আজকে শেষ করব, আধারে আধার আধারে আলো, সব কিছুরই প্রজ অ্যান্ড কনস থাকে, এবং আজকের দিনে দাঁড়িয়ে থেকে যে প্রজ অ্যান্ড কনস দাঁড়াচ্ছে সেটা হচ্ছে একেবারে রাজনৈতিক স্তরে। কেন বলছি রাজনৈতিক স্তরে? মূলত রাজায় রাজায় যুদ্ধ করে, প্রজারা তো শেষে একেবারে ললিপপ নিয়ে চলে যাচ্ছে। তার কারণ 5 বছর ধরে তারা যে আশাতে বারবার বুক বাচ্ছে, কোনো না কোনোভাবে তাদের উপর প্রশ্ন কিন্তু ওঠে। আপনারা নিজেরা লড়াই করেন, কিন্তু জনসাধারণ কোথায় যাবে? জনসাধারণ কার সম্মুখে এসে পৌঁছবে? তার কারণ এই আধার দুর্নীতি, এই আধার নিয়েও একেবারে সরাসরি সাইবার স্ক্যাম হচ্ছে, এবং সাইবার স্ক্যামের বিরুদ্ধে কে কি করছে, কার কি স্টেপ নেওয়া উচিত, তার থেকেও বড় প্রশ্ন স্ক্যাম হচ্ছে। এটা শুধুমাত্র জনসাধারণের মধ্যে কিন্তু সীমাবদ্ধ নয়, এটার মধ্যে আপনারাও ইনভলভ হয়ে যেতে পারেন, আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকেও টাকা চলে যেতে পারে। তাই প্রশ্ন এখান দিয়েই শেষ করব, এটা দিয়েই আজকের একেবারে এই স্পেশাল শো শেষ করব। প্রশ্ন শুধুমাত্র জনসাধারণ নয়, প্রশ্ন রাজনৈতিক স্তরেও থাকে। তার কারণ যদি কোপটা শুধুমাত্র জনসাধারণের ওপর পড়ে, পরবর্তীকালে হয়তো দেখা যাবে পরের দিন সকালবেলা আপনার মোবাইলেও মেসেজ আসলো, আপনার মোবাইল থেকে এত টাকা চলে গেছে। সবাইকে অশেষ ধন্যবাদ একেবারে ট্রাইব টিভিতে থাকার জন্য, এতক্ষণ সময় দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ। একেবারে এই বলে আজকের শো শেষ করছি। নমস্কার।